আইনি নিশ্চয়তা না পেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি। নির্বাচন ঠেকাতে সরকারকে ব্যতিব্যস্ত রাখছে একটি পক্ষ, মন্তব্য ফখরুলের। আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে। আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, ক্লিয়ার হবে কি হবে না। 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল এইচএসসিতে, গড় পাশের হার 58.83। যথাযথ মূল্যায়ন হয়েছে বলছে কর্তৃপক্ষ। এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি? আমরা যথেষ্ট সংবেদনশীল, ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি, সংবেদনশীলতার সাথে গ্রহণ করি। চলছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, অমোচনীয় কালি নিয়ে অভিযোগ। চাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। বাহাত্তর ঘন্টা পরও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ছড়াচ্ছে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। শেরপুর পোস্ট অফিস থেকে জাল নোট দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি। পোস্টাল অপারেটর ও ভুক্তভোগীর পাল্টাপাল্টি বক্তব্য। 7 তারিখ টাকা নিয়ে 12 তারিখ দিতে আসা বলে, এটা তো সরকার বা কেমনি বলছে। ওয়ার্ল্ড পাসপোর্ট ইন্ডেক্সে 6 ধাপ নেমে 100তম অবস্থানে বাংলাদেশ। 38 দেশে মিলছে ইলেকট্রনিক কিংবা অন অ্যারাইভাল ভিসা। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান, 9টি ডিসেন্ট সহ ঐকমত্য হওয়া 84টি বিষয়ে গণভোটের আওতায় আনতে হবে। তার মতে জুলাই সনদের আইনি ভিত্তির আগে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে ইসি, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে কমিশন, এমনটাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা করার প্রয়োজন নেই, বরং আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। নির্বাচন পেছাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত করে রাখছে একটি পক্ষ। ভোটের বিষয়ে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগণ, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সময় মির্জা ফখরুল বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চাইছে, কিন্তু জনগণ এই পিআর বোঝে না। মানুষ বর্তমানে নির্বাচন চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়, তবে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, বিএনপি চায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হোক নিরপেক্ষ সরকার।
কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? আমরা ভোট একটাই বুঝি কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে যে কারা যাবে, পিআর হবে কি হবে না। নোট অফ ডিসেন্ট এবং বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতি চূড়ান্ত না করে জুলাই সনদ সই হলে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হতে পারে, এমনকি এই অজুহাতে পিছিয়ে যেতে পারে নির্বাচনও এই শঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে বল গড়াবে সরকারের কোর্টে, যদিও সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন আছে তাদের। বিশ্লেষকদের মতে গণভোট দেওয়ার আগে জুলাই সনদ সম্পর্কে জনগণকে বোঝানো বড় চ্যালেঞ্জ। ৬ সংস্কার কমিশনের ৮৪ প্রস্তাব নিয়ে মূলত জুলাই সনদ। এর চূড়ান্ত কপি পৌঁছেছে দলগুলোর কাছে। এখনও অমীমাংসিত নোট অফ ডিসেন্ট বা আপত্তি থাকা পয়েন্টগুলো। সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে বাস্তবায়িত হবে এই সনদ, তা অজানা। দলগুলো গণভোটের বিষয়ে একমত হলেও সময় ও পদ্ধতি নিয়ে মতভিন্নতা আছে। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চিত বেশ কিছু দল। এই অবস্থায় সনদের কার্যকারিতা ও বাস্তবায়ন অনিশ্চিত মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। 2026-এ যখন পার্লামেন্ট বসবে, এইটা নিয়ে একটা পলিটিক্যাল ক্রাইসিস শুরু হবে, যে আপনি এই জিনিসটাকে 5 মাস পরে সমাধান করব, এই জায়গায় যদি ফেলে রাখেন তাহলে আপনি একটা ক্রাইসিসকে ইনভাইট করতেছেন। আপনাকে এখনই, এবং এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজন হলে কিছু ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নিতে হবে, কারণ আপনি এতদিন ধরে আছেন, আপনি এই পুরো জিনিসটাকে চালিয়েছেন, এবং আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো যখন ফেল করছে তখন কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব যদি আপনি না নিতে পারেন তাহলে তো কনসেনসাস কমিশন ডাকারই কোনো প্রশ্ন ছিল না। খুবই অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। পুরো জিনিসটা ব্রেকডাউন করে যেতে পারে, আবার অল্টারনেটিভলি চিন্তা করতে হবে হয়তো অনেক কিছু। রাস্তায় আমরা আরও আন্দোলন দেখব, প্রচণ্ড চাপ দেখব, হ্যাঁ, একটা বিশৃঙ্খলা পরিবেশ দেখব। আপ্রাণ চেষ্টা করছে বর্তমান সরকার ইলেকশনকে না পেছানোর জন্য। আমার মনে হয় ইলেকশন সবাই চাই বাই ফেব্রুয়ারি, কিন্তু যদি সমাধান না হয় তখন ইলেকশন তো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে একমত দলগুলো, কিন্তু সেখানে নোট অফ ডিসেন্টের অবস্থান কি হবে সেটা পরিষ্কার নয়। অঙ্গীকারনামায় ডিসেন্ট না রাখার পক্ষে অনেক দল। জটিল ব্যাপার আমার জানা মতে। মানে এগুলোকে খুব ভালোভাবে বুঝতে হলে ওই একটা পলিটিক্যাল সায়েন্সের একটা পিএইচডি দরকার। চ্যালেঞ্জটা হচ্ছে মানুষের কাছে সেটা পৌঁছানো, কারণ আমার ধারণা মানুষ তখন প্রশ্ন করবে যে আমি তো বুঝি না। এবং কেউ যদি এটা সুপ্রিম কোর্টে নিয়ে যায় যে আমার উপর জোর করে এমন একটা জিনিস চাপানো হচ্ছে যেটা আমি বুঝি না, আমাকে অসংখ্য জটিল প্রশ্ন করা হচ্ছে এবং বলা হচ্ছে হ্যাঁ না, এর মধ্যে পুরো প্যাকেজের মধ্যে আমি 10টা মানি, 20টা মানি না। তো যে বিষয়গুলোর ডিসেন্ট আছে সেই বিষয়গুলো হচ্ছে জনমত যদি পক্ষে আসে তাহলে কি নেক্সট যে সরকার ক্ষমতায় আসবে তাকে কি ওইটা বাধ্যতামূলকভাবে সেই জনমতের ভিত্তিতেই কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হবে, নাকি তার ডিসেন্টটাকে আলাদাভাবে বিচার করার স্বাধীনতা তার থাকছে? এই কোয়েশ্চেনের কোনো উত্তর কিন্তু আমরা পাইনি, এবং সেই কোয়েশ্চেনের উত্তর না পাওয়াটা জুলাই সনদের বাস্তবায়নকেও একটা সমস্যার মধ্যে ফেলবে, প্লাস গণভোটকেও একটা ঝুঁকির মধ্যে ফেলবে। 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো, আর সেটা যেন কেবল সই করা কাগজ না হয়ে থাকে সেটি নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভবিষ্যতে সে কি করবে অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 58.83%। গত বছরের তুলনায় প্রায় ৭৮,০০০ কমে জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন শিক্ষার্থী। সকাল 10টায় দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন। তিনি জানান, ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে। ছেলেদের চেয়ে ৫৯,২৩২ জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 বেশি পেয়েছে ৪,৯৯১ জন। এহসানুল কবির বলেন, সবশেষ ২০০৫ সালে এত কম ছিল সার্বিক পাশের হার। এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে। জানানো হয়, পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় কমেছে পাশের হার। ২০২৪ সালে এইচএসসিতে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%। 9টি সাধারণ শিক্ষা বোর্ড বলা হয়, সেটির পাশের হার গড় 57.12। ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে 4,991টা। 2004-05 এর পরের থেকে টেক অফ নেওয়া শুরু করেছে।
ঊর্ধ্বমুখী উল্লম্ফন আর কি যাকে বলে। বোর্ডের তরফ থেকে কোনো ইনস্ট্রাকশন, বিশেষ কোনো ইনস্ট্রাকশন না পেয়ে ওনারা আনন্দিত এবং ওনারা খুব প্লিজড হয়ে দেখছেন তাহলে আমরা এবার একটা ভালো খাতা দেখার একটা সুযোগ পেলাম। দর্শক, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের খবর যেমন নটরডেম কলেজ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আলামিন হক অহন, তার কাছ থেকে জেনে নেব। অহন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিক্রিয়া জানতে চাই এই ফলাফলের পর। অন্যান্য প্রতিষ্ঠানে যখন আমরা ছিলাম প্রতিক্রিয়া তারা উচ্ছ্বাস জানিয়েছেন এবং নটরডেমে বিশেষ করে সকাল 10টায় পরীক্ষার ফলাফল হওয়ার পরে যে পরিমাণ শিক্ষার্থী ছিলেন এখন নেই, একেবারেই ফাঁকা, মানে বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছেন। যারা বিশেষ করে যারা ভালো ফলাফল করেছিলেন তারাই এখানে অবস্থান করছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে তারা যে পরিমাণ এই পরীক্ষার জন্য এফোর্ট দিয়েছেন, পরিশ্রম করেছেন, তারই ফলাফল হিসেবে সেই ফলাফলটি তারা পেয়েছেন। আমরা যদি একটু কথা বলি, আপনার সঙ্গে যদি একটু কথা বলি, কতটা খুশি এই ফলাফলে? অনেক খুশি আমরা, অনেক, মানে যতটুকু ট্রাই করছি এনডিসিও আমাদের যা দিছে এরপর রেজাল্ট দেখে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আমার রেজাল্ট পাওয়ার পরে। আমি রেজাল্টটা যতটুকু আশা করছিলাম ততটুকুই হয়েছে। আপনি শুনছিলেন যে তারা যতটুকু আশা করেছিলেন ততটুকু পেয়েছেন, তারপরে কিন্তু এবার আমরা দেখেছি অকৃতকার্যের সংখ্যা এত বেশি যে পরিমাণ অন্যান্য সময়ে আনুষ্ঠানিকতাগুলো থাকে ঢোল তবলা বাজিয়ে উদযাপন করার, সেই রকম পরিস্থিতি কিন্তু এবার অনেক প্রতিষ্ঠানেই নেই। বিশেষ করে যারা অকৃতকার্য হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে এমনটি করা হয়েছে এবং একই সঙ্গে কেউ যেন বিপদগামী না হয় নানানভাবে অনেকে হয়তো চেষ্টা করবেন নানান কিছু করার এবং সেটা যেন সমাজে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, এমন কথাই কিন্তু এইসব শিক্ষার্থীরা বলছেন। অভিভাবকরাও বলছেন, অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যেন সন্তানদেরকে কাছে টেনে নেন, কেউ ভুল পদক্ষেপ যেন না নেয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান তাদের। এবং শিক্ষা মন্ত্রণালয় বলেছে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, বিশেষ করে ফল বিপর্যয় যেন না হয় সেই বিষয়ে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে। বেশ কয়েকটি কমিটি তো গঠন করা হবে এমনটি আমরা জেনেছি। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশকে আরও কতটা উন্নত করা যায় সেই বিষয়গুলো নিশ্চয়ই নীতি নির্ধারকরা ভাববেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে অহন। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে। ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। তিনি আরো বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে, তবে এবার শিক্ষার্থীদের মঙ্গলের জন্যই প্রাপ্য নম্বর দেওয়া হচ্ছে। সরকার শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। 7 কলেজের বিষয়ে সব পক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আইন খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি। এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি? আমরা যথেষ্ট সংবেদনশীল। আমরা এটা আমি বলেছি অস্বস্তিতে, অফকোর্স আমরা অস্বস্তিতে আছি, কিন্তু আবার এটাও ঠিক এই অস্বস্তিকে না থেকে আমি যদি মার্ক বাড়িয়ে দিতাম, সবাই যদি স্বস্তিতে থাকতো, এটা কারোর জন্য কোনো মঙ্গলদায়ক হতো না। আমরা সকলেই এখন এটাকে একটু ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি, সংবেদনশীলতার সাথে গ্রহণ করি এবং যেখান থেকে যেটা আমরা অলরেডি বলেছি উদ্যোগ একটা আমরা নিয়েছি, সেখানে আমরা আশা করি আমরা অনেক ইনসাইটস পাবো। দর্শক, রাকসু নির্বাচনের ভোট গ্রহণের বিভিন্ন খবর জানবো। সহকর্মী তারেক মাহমুদের কাছে যেতে চাই। তারেক, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার খবর জানাবেন। ভোট গ্রহণ নিয়ে প্রার্থীরা কি বলছেন, বিভিন্ন অভিযোগের কথা আমরা শুনছি, সেই বিষয়ে জানতে চাই। ইস্টাত, এখন পর্যন্ত আমি যে কেন্দ্রটি রয়েছি জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবন, এইখানে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে এবং একটু আগেই আমি সিরাজি ভবনে ছিলাম, সেখানে কিন্তু প্রায় 65% ভোট কাস্ট হয়েছে। কয়েকজন ভোটার ইতিমধ্যে ভোট দিয়ে কিন্তু তারা এসেছেন। কেমন পরিবেশ দেখলেন ভোটের, কি অবস্থা? হ্যাঁ, ভোটের পরিবেশ আমাদের খুবই সুন্দর, সুষ্ঠু। আমরা ভোট দিয়েছি, আমরা যোগ্যতা অনুযায়ী ভোট দিয়েছি। আমরা কোনো প্যানেল দেখিনি। আমরা আমাদের যে বিষয়ে যে ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করছে সেই বিষয়ের সাথে তার সম্পৃক্ততা দেখেছি এবং তার কাজ দেখেছি। এটা দেখে আমরা ভোট দিয়েছি। আমরা আশাবাদী আমাদের রাকসু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ধন্যবাদ আপনাকে। এবং আমি একটু দেখাই আমার ঠিক সামনে যে কেন্দ্রটি রয়েছে জগদীশ চন্দ্র বসু, এখানে একটু আগেও কিন্তু অনেক লাইন ছিল। এখানকার যিনি রয়েছেন প্রিজাইডিং অফিসার আরিফুল ইসলাম, তিনি আমাকে একটু আগে যেমনটি জানিয়েছেন যে প্রায় 60% ভোট কাস্ট হয়েছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই এখন পর্যন্ত যে মোট 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রের 990টি বুথে এখন পর্যন্ত প্রায় 50% ভোট কাস্ট হয়েছে, এমন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি জানতে পেরেছি। অভিযোগ যেমনটি হয়েছে যে এই 100 মিটারের ভেতরে কেউ প্রচারণা করতে পারবে না, কিন্তু সেটার কোনো নিয়ম তোয়াক্কা না করেই বেশিরভাগ কেন্দ্রেই দেখেছি যে সকল প্রার্থী এবং সমর্থক যারা রয়েছে তারা 100 মিটারের ভেতরে আসলে প্রচারণা করছেন এবং তাদের যে বিভিন্ন টোকেন হাতেও ধরিয়ে দিচ্ছেন। এই বিষয়টি আমি এই ভবনেও দেখেছি এবং প্রত্যেকটি ভবনে আসলে বেশিরভাগ প্যানেলের এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যেমন হাতে কালির যে বিষয়টি, আঙুলের ছাপ যে আমি যেটি বলছিলাম, যে এই কালিগুলো কিন্তু আসলে মুছে যাচ্ছে, এমন অভিযোগ প্রার্থীরা ভোটাররা তারা করছেন। এবারে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর কিন্তু ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথেও কথা হয়েছে, সকলে কিন্তু এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা। ধন্যবাদ আপনাকে তারেক। দর্শক, ছাত্র শিবির প্যানেল ব্রিফ করছে, আমরা সরাসরি যেতে চাই তাদের ব্রিফিংয়ে। ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি? আরেকবার ভোট গ্রহণ প্রক্রিয়ায় এখানে আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা দলে দলে আসছে এবং এত রোদ, এই রোদের মাঝে দীর্ঘ লাইন নিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে তাদের জাস্ট ভোটটি দেওয়ার জন্য। এই যে একটা ফেস্টিভ মুড, এই মুডটাকে নষ্ট করা হচ্ছে। এই ভোট কেন্দ্রের বাইরের যে এই যে অসঙ্গতিগুলো দিয়ে এটাতে লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকছে না। তবে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় কিভাবে করতে হয় এটা জানে, তাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করতে হয় এটা জানে। আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি। একদিকে আপনারা অভিযোগ করছেন অনিয়মের, আবার অন্যদিকে আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছেন, ভোটে থেকে যাবেন বলছেন। আচ্ছা, আমি বলি এটা শিক্ষার্থীদের উপর আমরা আস্থা রাখবই। শিক্ষার্থীদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং প্রশাসনের প্রতি। প্রশাসনকে আমরা এটা বলতে চাই যে প্রশাসন কি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারতেছে কিনা এটা আমরা অবজারভেশনে রাখতেছি। এবং আমরা বলেছি সকাল থেকে দুপুর পর্যন্ত যে কয়েকটা অনিয়ম, সেটা তো আপনাদের বললাম। এরপরেও যদি এরকম কোনো অনিয়ম ঘটে সেটাও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকেই বলবো বা আপনাদেরকে বলবো। তবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে কিনা সেটা ফলাফলের পর আমরা জাজমেন্টটা দিব। আমরা অবজারভেশনে রাখতেছি ইনশাআল্লাহ। দর্শক, রাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র শিবির প্যানেল ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেই ব্রিফিংয়ে। চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। দুপুর পর্যন্ত ভোট পড়েছে 50 ভাগ। অমোচনীয় কালি উঠে যাওয়া ছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল 9টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের সামনে ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। এমন অপেক্ষা দেখা যায় সব কেন্দ্রের সামনেই। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান ভোটাররা। দীর্ঘ 33 বছর পর ভোট নিয়ে উচ্ছ্বাস পুরো ক্যাম্পাসে। ব্যালট পেপার হাতে পাওয়ার পরে একটু নার্ভাস লাগছিল, এতগুলো ব্যালট পেপার, এত প্রার্থী, তারপরে দিতে দিতে তখন নার্ভাসনেসটা কেটে গেছে। এটার প্রতি আমাদের আবেগ, ভালোবাসা সবকিছুই আছে, তো এখান থেকে ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক ঘষা দিতে উঠে গেছে, তো যার কারণে জিনিসটা অবশ্যই আমাদের খারাপ লাগার বিষয়, কারণ কালিটা হওয়ার কথা ছিল অমোচনীয়। আমাদের ভার্সিটিতে বিগত 35 বছর ধরে এটা অফ, আমরা প্রথমবার দিতে পারছি, খুবই ভালো লাগতেছে। নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট প্রতিনিধি সব মিলিয়ে মোট প্রার্থী 902 জন। ছাত্রদল, ছাত্র শিবির সহ প্যানেল 10টি। ভিপি পদে 18 এবং জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 প্রার্থী। ভোটে এখন পর্যন্ত গুরুতর কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ করেছেন অনেকে। তারা আমাদের শিক্ষক, তারা আমাদের পিতৃতুল্য, তারা
যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে এবং তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শুধু নয়, সবাই মিলে একসাথে হয়ে এই নির্বাচনের জন্য আন্দোলন করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। শিক্ষার্থীদের এখানে বিজয় হয়েছে। আর নির্বাচনী পরিবেশ, আমি একটু আগেই যেহেতু ভোট দিলাম, ভোটের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ লক্ষ্য করতেছি। উৎসব মুখর পরিবেশে 9টি একাডেমিক ভবনের 17 কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। OMR পদ্ধতিতে গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ঘোষণা করা হবে ফলাফল। আমাদের এতদিনের প্রতীক্ষিত যে রাষ্ট্র নির্বাচন, সেটা আমরা যেভাবে চেয়েছি, আমাদের শিক্ষার্থীরা যেভাবে চেয়েছে সেভাবেই তারা আনন্দমুখর পরিবেশে ঈদ উৎসবের মতো করে তারা ভোট দিতে পারছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। রাষ্ট্র নির্বাচনে ভোটার 28,901 জন। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন করতে কাজ করছেন প্রায় 2,300 পুলিশ সদস্য। পাশাপাশি বিজিবি ও র্যাব সদস্যরাও আছেন নিরাপত্তার দায়িত্বে। হাসান মিসবা, যমুনা নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর 26 পদের মধ্যে ভিপিজিএস সহ 24টিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে এজিএস ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত নেতারা। নির্বাচনে মোট 65% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি। রাত 8টার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিপত্তি বাধে যখন সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরোধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সব অপেক্ষা, উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত 4:30টায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদ মিলনায়তনে উপস্থিত হয় নির্বাচন কমিশন। ভেতরে তখন হাজারো শিক্ষার্থী। নির্বাচনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা। প্রত্যেকেই আমার প্রথম কৃতজ্ঞতা গ্রহণ করুন। এখন এই আয়োজন আজকে যারা আমরা এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি, এখনকার পরিবেশটাও অসাধারণ আমার কাছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে। তারা এই নির্বাচনকে সফল করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করেন সিসি। আইয়ুবুর রহমান তৌফিক 7,014 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। সাধারণ সম্পাদক পদে সাইদ বিন হাবিব 8,051 ভোট। চাকসুর সভাপতি হলেন উপাচার্য মহোদয়, আর চাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি। তিনি 7,983 ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা। আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা। যেভাবে আমার ভাই বোনেরা আজকে আমার উপর আস্থা রেখেছে, আমি যখন 365 দিন দায়িত্ব পালন করবো তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে, সেই কাজগুলোই করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের উপর যে আস্থা রেখেছেন, আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল। সকাল থেকে এটা বলে আসছি, এটা নির্বাচন বিতর্কিত নির্বাচন, এটা একটা প্রভাব বিস্তার করে, এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন। কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে দীর্ঘ 35 বছর পর যে ইতিহাসের সূচনা হয়েছে আবারও নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেটি সামনের দিনে অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। মিরপুরের কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।
প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান, আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান, হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে। ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া নিয়ন্ত্রণে তৎপর ফায়ার সার্ভিসের কর্মীরা। আজও সকাল থেকেই ভিড় করছে উৎসুক জনতা। তাদেরকে সতর্ক করে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছেন। 300 গজ দূরে অবস্থান করতে বলা হচ্ছে। রাসায়নিক গোদামে বিভিন্ন টক্সিক গ্যাস তৈরি হয়েছে, এগুলো বাতাসের সঙ্গে মিশে গেছে। বিষাক্ত গ্যাসে শ্বাস নিলে ত্বক, ফুসফুস ও হার্টের সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। এলাকায় কেমিক্যাল রাখাটা তো একেবারে ঝুঁকিপূর্ণ। তারপরে এখানে তারা বুঝি না যে কিভাবে এটা রাখে। হ্যাঁ, যায় নাকের ভিতরে যায়, নাকে জলে, গলা জলে, বিভিন্ন একটা খুশখুশ একটা কেমন একটা অনুভব হয়। আমরা আসলে যে উৎসুক জনতা তাদেরকে ফিরে পারছি না। আমরা আগুন লাগার পর থেকে এখানে ছিলাম এবং এখনো আছি। কেমিক্যালে আগুন নির্বাপন করতে হইলে দ্রুত কোনো অ্যাকশনে যাওয়া যাবে না, ধীর স্থির দেখে শুনে কাজ করতে। আমাদের কেমিক্যাল টেন্ডার অলরেডি আমাদের এখানে আছে, সেখান থেকে আমরা সিউডি দিতে পারি, আমরা কেমিক্যাল পাউডার দিতে পারি, অথবা ফ্লাড আকারে পানি দিতে হবে। তো যার জন্য যেটা প্রযোজ্য দিতে হবে। আমরা বিশেষজ্ঞের মতামত নিচ্ছি, বুয়েটের স্যাররা আসছিলেন, বিশেষজ্ঞ স্যাররা আসছিলেন, তাদের মতামত নিচ্ছি, মতামত নিয়ে আমরা কার্যক্রম চলমান আছি। 1400 বার ফাঁসি দেওয়ার মতো অপরাধ করলেও আইনে সুযোগ না থাকায় শেখ হাসিনার সর্বোচ্চ সাজা চাইলেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনালে এই আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। হাসিনা ও কামালের স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। এই মামলায় আগামী সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করবেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এরপর পুনরায় যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন। সেটি শেষ হলে মামলাটি রায়ের দিকে যাবে। এদিকে দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে 6 জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্য গ্রহণ হয় সকালে। মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সন্তানের চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রি করে দেওয়ার ঘটনায় সেই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন রিজভী। গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। জুলাই সনদ নিয়ে একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে। গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। এগুলো কেন করা হচ্ছে, কেন এই জটিলতা তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে 108 আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। এ সময় দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জুলাই সনদে স্বাক্ষর করার কথা জানান। সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, জোটগত কারণে এই তালিকা সংশোধন হতে পারে। পাশাপাশি আগামী 1 মাস এই তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে, নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এমন সব রাজনৈতিক দলগুলোর সাথে জোটে আগ্রহী এবি পার্টি, জানান দলটির চেয়ারম্যান। জনের এই প্রাথমিক তালিকা আমরা আজকে ঘোষণা করলাম। আমরা আবারও বলছি যে এটা একটা প্রাথমিক তালিকা। এই তালিকা পরিবর্তন, সংশোধন এবং এটা প্রতিস্থাপিত হতে পারে। শেরপুর পোস্ট অফিস থেকে এক নারীর সঞ্চয়পত্রের বিনিময়ে উত্তোলন করা টাকায় জাল নোট পাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তিনিই নন, জাল নোট পেয়েছেন আরও এক ভুক্তভোগী। বিশিষ্টজনরা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পণ্যের সাথে হাত বদল হচ্ছে জাল নোটও প্রবেশ করছে সীমান্তবর্তী জেলায়। তবে সেই নোট কিভাবে সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করেছে তা খতিয়ে দেখার দাবি সকলের। এরই মধ্যে কাজও শুরু করেছে 3 সদস্যের তদন্ত কমিটি। শেরপুর থানা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে সমাধানের আশায় ঘুরছেন 50ঊর্ধ্ব শাহিনা বেগম। কখনো অন্যের বাড়িতে কাজ, কখনো আবার ভিক্ষাবৃত্তি করে সঞ্চয় করেছিলেন পোস্ট অফিসে। মেয়াদ পূর্তি হওয়ায় সঞ্চয়পত্রের 2,69,000 টাকা উত্তোলন করেন তিনি। 5 দিন পর শহরের একটি ব্যাংকে জমা দিতে গেলে জানতে পারেন এর 53,000 টাকাই জাল। কয়টা হারি করলো আর 8 দিয়েতে হ্যাঁ ঘুরলো আর 8 দিয়েতে একদিন না দেয় 30 টাকা 50 টাকা 3,000 টাকা এই করা জাল করা। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায় একই দিনে শাহিনা বেগমের আগে 2 গ্রাহক পোস্ট অফিসে 4 লাখ টাকা জমা রাখেন। ধারণা করা হচ্ছে সেই জমা টাকাতেই ছিল জাল নোট। সরকারি প্রতিষ্ঠানেও আসল নোটের নিশ্চয়তা না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। আসেন, আমি টাকা জাল আছে নিচে আসছি। আসার পরে ওই যে কাউন্টারে যে লোক ছিল, যে রিসিভ ছিল ক্যাশিয়ার, উনি স্যারের মানে ম্যানেজার স্যারের কাছে নিয়ে গেল যে ওখানে নিয়ে যাবো 25টা নোট সোনালী 25টা নোট জাল। আমরা আগে দেখতাম যে হাটে বাজারে, গরু হাটিতে 2-1টা জাল নোট চালাচালি হতো, এটা পাবলিক পর্যায়ে হতো। কিন্তু এখন যদি সরকারি প্রতিষ্ঠান থেকেই মানুষ জাল টাকা লেনদেন করে, তাহলে দেশের মানুষ যাবে কোথায়? যদিও অভিযুক্ত পোস্টাল অপারেটরের দাবি, টাকা দেখেই শাহিনা বেগমকে দিয়েছিলেন তিনি। সঞ্চয় নেয়ার 5 দিন পর এমন অভিযোগ ভিত্তিহীন। ওই পার্টির কাছ থেকে দেখে শুনে টাকা নিছি এবং মহিলাকে আমি ওই টাকা বুঝিয়ে দিছি। এখন যদি আমার গ্রাহক সরকারি অফিসে টাকা নিয়ে 5 দিন পরে বাড়ি থেকে এসে বলে যে এই টাকায় তার 7 তারিখ টাকা নিয়ে গিয়ে 12 তারিখ যদি আইসা বলে যে আপনার টাকা জাল ভাই হয়েছে, এই সমস্যা, এটা তো সরকার বা পোস্ট অফিস কর্তৃপক্ষ কেউ নেবে না। বিশিষ্টজনরা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পণ্যের সাথে অবাধে প্রবেশ করছে জাল টাকা। সেই টাকা সরকারি প্রতিষ্ঠানে প্রবেশের সাথে পোস্ট অফিসের অসাধু কর্মকর্তা জড়িত কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি করা হয়েছে বলে জানালেন পোস্টমাস্টার। 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করছে এই বিষয়টা তদন্ত করার জন্য। ওই দিন 2টা বান্ডেল টাকা দিছে, একটা বান্ডেলের মধ্যে হয়তো জাল থাকতে পারে, সেটা সে মেশিন দিয়ে গুনে নিছে কিন্তু চেক করে নাই। চেক না করার জন্য হয়তো ওখানে এই দেখাটা ছিল। এই ঘটনায় অভিযুক্ত পোস্টাল অপারেটর মানিক মিয়াকে আসামি করে মামলা করেছেন শাহিনা বেগম। মামলা রেকর্ড করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত করব, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 53টি 1000 টাকার নোট ছাড়াও শেরপুর পোস্ট অফিসে সম্প্রতি আরও 25,000 টাকার জাল নোট ধরা পড়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঢাকার আশুলিয়ায় এক প্রসূতি শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। সকাল থেকে পলাশবাড়ির গিল্ডেন অ্যাক্টিভ ওয়্যার কারখানার সামনে বিক্ষোভে অংশ নেন শ্রমিকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রসূতি অবস্থায় ছুটি ও অর্থ সহায়তা চেয়েছিলেন তাজমিনা খাতুন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা দিতে অসম্মতি জানায়। এই ঘটনার প্রতিবাদে তাজমিনার মৃত্যুর সুষ্ঠু বিচার সহ 11 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শ্রমিকরা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে শ্রমিকদের কর্মবিরতি ও আন্দোলনের কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে। সোমবার ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাজমিনা। তিনি সাভারে নয়ারহাটে এসডিএস ইন্টারন্যাশনাল কারখানায় কর্মরত ছিলেন।
আমাদের বোন মারা গেছে, এর জন্য একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আন্দোলন করতেছি, কিন্তু কোম্পানি আমাদের কথা কোনো কানে দিতেছে না। আমরা নিজেরা শ্রমিকেরা টাকা উঠায় তাকে চিকিৎসা করতে চেয়েছি, তাও করতে দেয় নাই। তারা প্লাস্টিক বর্জনের জন্য কোটি কোটি টাকা ইয়া করে, ঠিক আছে, ইনভেস্ট করে, কিন্তু আমাদের এই যে মানুষ মরে গেছে গা অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা সহকারে, এর ব্যাপারে তাদের কোনো ধ্যান ধারণা নাই। রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ধরার সময় বৃদ্ধির দাবিতে মৎস্য পরিবহন কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলে ও ব্যবসায়ীরা। সকাল থেকে শুরু হয় এই প্রতিবাদ কর্মসূচি। এ সময় বন্ধ রাখা হয় মাছ ধরা ও পরিবহন। জেলেরা বলছেন, বিএফডিসির দেয়া স্বল্প সময়ে মাছ ধরা ও সংরক্ষণ সম্ভব নয়। এতে মাছের গুণগত মান নষ্ট হচ্ছে ও ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। মাছ ধরার সময় 12.5 ঘন্টার বদলে আরও 1 ঘন্টা সময় বাড়িয়ে 13.5 ঘন্টা করার দাবি তাদের। তবে বিএফডিসির ব্যবস্থাপক বলছেন, সময় পরিবর্তনের কোনো সুযোগ নেই। আমরা মাছ বাজারজাত করতে পারি নাই। আমার নিজের মাছ 2 দিন আমি বল্টনে রেখে দিছি, আমার 2 দিনে 2 লক্ষ টাকা লস হয়েছে। উপদেষ্টা মহাদেবের কাছে আমার অনুরোধ, আমাদের মাছ আগে যেরকম সকাল 8টা থেকে রাত্রে 1টা পর্যন্ত মাছ ওজন করা হয়েছে এবং রোলটি করা হয়েছে, এভাবে থাকবে। ওনাদের দাবি হচ্ছে রাত 12টা 1টা পর্যন্ত ল্যান্ডিং করানো, যেটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। লেবার ল যদি আমি চিন্তা করি যে 8 ঘন্টা বেশি কাজ করানো যাবে না, সেখানে তারা কিন্তু 12 ঘন্টা কাজ করছে। টাঙ্গাইলের নাগরপুরে বাস চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সকালে পাকুটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নওরিন নাগরপুর বৃন্দাবন রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন। নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাগরপুর থেকে ঢাকাগামী এসবি লিংক বাসটি বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় নওরিনকে পেছন দিয়ে চাপা দেয়। পরে ঘটনাস্থলে নিহত হয় নওরিন। এতে বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন দেয় স্থানীয়রা। ঘাতক বাসসহ চালককে আটক করেছে পুলিশ। গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 100তম অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতবারের তুলনায় নেমেছে 6 ধাপ, অর্থাৎ দুর্বলতম পাসপোর্ট বিবেচনায় 7 নম্বরে রয়েছে বাংলাদেশ। 2 দশকে প্রথমবারের মতো শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষ 10 থেকে ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের নতুন তালিকায় 12 নম্বরে রয়েছে সবচেয়ে ক্ষমতাধর দেশটি। শীর্ষ অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এই সূচকের তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। কোন দেশের পাসপোর্ট বিশ্বজুড়ে কতটা গ্রহণযোগ্য অর্থাৎ শক্তিশালী তা বিবেচনা করা হয় বিদেশি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে। 227টি গন্তব্যকে ধরে 199 দেশের পাসপোর্টের ক্ষমতা পরিমাপকারী সূচক তৈরি করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। মানদণ্ড হিসেবে ধরা হয় ভিসামুক্ত প্রবেশাধিকার, অন অ্যারাইভাল ভিসা, ভিজিটর্স পারমিট অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরিটিকে। এই সূচকের শীর্ষে এশিয়ার 3 দেশ। সর্বোচ্চ 193 দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার থাকায় প্রথম অবস্থানে সিঙ্গাপুর, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপান। 20 বছরে প্রথমবারের মতো সূচকের শীর্ষ 10 থেকে নেমে 12তম অবস্থানে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। একই অবস্থানে রয়েছে মালয়েশিয়াও। উভয় দেশকেই ভিসামুক্ত প্রবেশাধিকার দেয় 180টি দেশ। হেনলি ইন্ডেক্সের এই তালিকায় একই অবস্থানে একাধিক দেশও আছে। সে হিসেবে যুক্তরাষ্ট্রের উপরে অবস্থান 36টি দেশের। নেমেছে যুক্তরাজ্যের অবস্থানও। 2015-তে শীর্ষে থাকা দেশটির পাসপোর্টটি এবার মান বিবেচনায় 8ম অবস্থানে। তালিকার তলানিতে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। সর্বনিম্ন 106 নম্বরে আফগানিস্তানের পাসপোর্ট। মাত্র 24টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার আছে আফগানদের। এর আগের 2 অবস্থানে সিরিয়া ও ইরাক। 38টি গন্তব্যে ভিসা ফ্রি প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশের অবস্থান 100তম, অর্থাৎ দুর্বলতম পাসপোর্টের হিসেবে 7 নম্বরে। একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে উপরে 56তম অবস্থানে আছে মালদ্বীপ। 57 দেশে ভিসা ফ্রি প্রবেশের সুযোগ নিয়ে ভারতের অবস্থান তালিকার 85 নম্বরে। তালিকায় ভুটান ও শ্রীলঙ্কাও বাংলাদেশের উপরে, আর নেপাল ও পাকিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিশ্চয়তা দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবির জবাবে ভারত জানিয়েছে ভোক্তাদের স্বার্থ রক্ষাই তাদের জ্বালানি নীতির অগ্রাধিকার।
We have a great relationship. No, we were not happy with him buying oil from Russia. তিনি আমার বন্ধু, আমাদের মধ্যে দারুণ সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তাদের তেল কেনা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম না, কারণ এর ফলে রাশিয়া এই হাস্যকর যুদ্ধ চালিয়ে যেতে পারছে, যাতে তারা 1.5 লাখ মানুষ হারিয়েছে। এটি এমন একটি সংঘাত যা কখনো শুরু হওয়াই উচিত হয়নি। এই যুদ্ধ রাশিয়ার প্রথম সপ্তাহেই জয় পাওয়া উচিত ছিল, কিন্তু তারা 4র্থ বছরে প্রবেশ করেছে এবং আমি এটি বন্ধ করতে চাই। নরেন্দ্র মোদী আজ আমাকে আশ্বস্ত করেছেন তারা রাশিয়া থেকে আর তেল কিনবে না। And he assured me today that they will not be buying oil. ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে এবার গোয়েন্দা সংস্থা CIA-কে প্রকাশ্যে অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন মাত্রায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উত্তেজনা। ট্রাম্পের দাবি, দেশটি থেকে মাদক পাচার ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অপরাধীদের পাঠানো ঠেকাতে এই পদক্ষেপ তার। অন্যদিকে কারাকাসের অভিযোগ, সরকার পতনের জন্য অভ্যুত্থান ঘটাতে CIA-কে ব্যবহার করছে মার্কিন প্রশাসন। ক্যারিবিয়ান উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন ঘিরে যুদ্ধাবস্থা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে। মাদক পাচারের অজুহাতে কারাকাসের একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভেনেজুয়েলা থেকে হাজার হাজার অপরাধী মানসিক রোগীকে অবৈধভাবে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। পাচার করা হচ্ছে বিপুল মাদকও। এসব কারণেই এ পদক্ষেপ নিয়েছেন তিনি। আমি 2টি কারণে এর অনুমোদন দিয়েছি। প্রথমত, তারা তাদের কারাগারগুলো খালি করে দিয়েছে এবং সেই বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। তারা সীমান্ত পেরিয়ে এসেছে, কারণ আমাদের সীমান্ত তখন কার্যত উন্মুক্ত ছিল। হাজার হাজার বন্দী মানসিক রোগীকে তারা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো মাদক। ভেনেজুয়েলা থেকে প্রচুর মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, বিশেষ করে সমুদ্রপথে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, মাদক পাচার ঠেকানো নয়, দেশটিতে অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যেই CIA-কে অভিযানের অনুমোদন দেয়া হয়েছে। ভেনেজুয়েলার জনগণ ইরাক লিবিয়ার মতো পরিস্থিতি দেখতে চায় না বলেও দাবি করেন তিনি। শাসন ব্যবস্থার পরিবর্তন চাই না আমরা, যা আমাদের আফগানিস্তান, ইরাক, লিবিয়ার অন্তহীন ব্যর্থ যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। আমরা CIA পরিচালিত অভ্যুত্থানও চাই না, যা আর্জেন্টিনায় 30,000 নিখোঁজকে স্মরণ করিয়ে দেয়। পিনোশিওর অভ্যুত্থানে 5,000 তরুণ নিহত আর নিখোঁজ হয়েছিল। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা। যুক্তরাষ্ট্রের উস্কানি মোকাবেলায় ব্যাপক রণপ্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। দলে দলে দেশটির সাধারণ মানুষ যোগ দিচ্ছে সামরিক বাহিনীতে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুর বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।